আমার জীবনে দু একটা অতি অলৌকিক ঘটনা না ঘটলে কখনোই বিশ্বাস করতাম না যে সত্যি জিন ভূত বলে কিছু আছে। আজও মন চায় বিশ্বাস না করতে, কিন্তু মনে প্রশ্ন জাগে, এত কিছু কি শুধু কাকতালীয়? জ্ঞান বিজ্ঞানের এই যুগে ভূত প্রেতে বিশ্বাস করা যেন বেমানান, কিন্তু পৃথিবীতে এখনো অসংখ্য রহস্য রয়ে গেছে যেগুলো বিজ্ঞানের আলো ছুঁয়েও অমীমাংসিত, যার স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই, নেই কোনো যুক্তিসঙ্গত উত্তর। তেমনই একটা প্রশ্ন আমার জীবনেও রয়ে গেছে অমীমাংসিত ছায়ার মতো। অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউই সন্তোষজনক উত্তর দেয়নি। তাই আজ আবার সেই প্রশ্নটা সবার সামনে তুলতে চাই। এর আগে ঘটনাটা বলি। শীত কেবল পড়তে শুরু করেছে, চারপাশে কুয়াশার চাদর, বাতাসে কাঁপুনি ধরানো ঠান্ডা। ঠিক এমন সময় হঠাৎ গ্রামের বাড়ি থেকে ফোন এলো, সেখানে নাকি জমি জমা নিয়ে বড় ঝামেলা হয়েছে। খবরটা শুনেই বুকটা ধক করে উঠল, মাথা যেন ঝাপসা হয়ে গেল। কি হচ্ছে বুঝতে পারছিলাম না। কি আর করার আছে, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলাম। ঠিক 12টার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। মনে হাজারটা চিন্তা, কেউ ঝামেলা করছে, জমিটা নিয়ে কি হয়েছে, কিছুই পরিষ্কার জানা নেই। রাস্তায় বেরিয়ে দেখি চারদিক ফাঁকা, গাড়ি ঘোড়া নাই বললেই চলে। রাস্তাটা নীরব, কুয়াশার হাওয়া শরীরের ভেতর ঢুকে কাঁপিয়ে দিচ্ছিল। একটু ভয়, একটু দুশ্চিন্তা, আর সামনে অজানার পথ। কি আর করা, পা বাড়িয়ে হেঁটে রেল স্টেশনের দিকে রওনা করলাম। রেল স্টেশনে এসে তো চক্ষু চড়ক গাছ, চারদিকে কোথাও মানুষ নেই, শুধু লাইটগুলো কাঁপতে কাঁপতে জ্বলছে। সেই নিস্তব্ধতা যেন বুকের ভেতর হিম ঢুকিয়ে দিল। কি আর করা, প্ল্যাটফর্মের ঠান্ডা বেঞ্চে বসে বসে ট্রেন আসার অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেল কানে এলো। শব্দটা শুনে বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। মনে মনে ভাবলাম, যাক, শেষ পর্যন্ত এসে গেল। কিন্তু পরক্ষণেই বুকের ভেতর কেমন করে উঠল। বাড়িতে একা একা কি করে যাব? হাজার ভয়, দুশ্চিন্তা মাথার ভেতর ঝড় তুলতে লাগলো। শেষমেশ নিজেকে বললাম, যা হবার হবে, আর পিছু হটার সময় নেই। এদিকে ট্রেনটা দূর থেকে ধীরে ধীরে ধোঁয়া তুলে কাছে আসতে লাগলো। চাকা ঘুরছে, লাইট জ্বলছে, আর আমার বুকের ধকধকানি যেন শব্দ হয়ে কানে বাজছে। ধীরে ধীরে ট্রেনটা সামনে এসে থামলো। আমি এক মুহূর্ত দেরি না করে দ্রুত উঠে পড়লাম ট্রেনে। মনে হচ্ছিল এই স্টেশনটা যত তাড়াতাড়ি ছেড়ে যেতে পারি ততই ভালো। ট্রেনে উঠে চারদিকে তাকিয়ে দেখি একটাও সিট খালি নেই। বাধ্য হয়ে ধীরে ধীরে আরেকটা বগির দিকে হাঁটতে লাগলাম। দরজা খুলতেই থমকে গেলাম। বগিটা পুরোটাই ফাঁকা, শুধু জানালার ধারে বসে আছেন একজন বয়স্ক মানুষ। তার চোখে অদ্ভুত এক নিঃসঙ্গতা। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার সামনের সিটে বসে পড়লাম। দুজনের মাঝখানে নেমে এলো নীরবতা, ট্রেনের শব্দ আর জানালার বাইরে ছুটে চলা অন্ধকার। সময় যেন থমকে আছে। হঠাৎ সেই বয়স্ক লোকটি গভীর শ্বাস নিয়ে আমাকে বললেন, তোমারে তো বড় চেনা চেনা লাগে রে ভাই। বুঝি না তুমি উত্তরপাড়ার রহিমের ছেলেটা নইলে কে? মনটারে কেমন যেন দুরু দুরু করছে, মনে হচ্ছে আগে কোথাও দেখেছি। হ্যাঁ কাকা, তুমি ঠিকই চিনছ, আমি রহিমের ছেলে করিম। তা বাপু, এত রাতে কোথাও হইতে ফিরতাছো? কাকা, আমি তো শহরে থাকি, গ্রামের বাড়িতে যাইতেছি, কিন্তু একা একা রাতে যাব কেমনে? বুক ধুকপুক করছে, ভয়ও লাগতেছে। কিসের ভয়ের বেটা, আমি আছি না। আমারও বাড়ি ওই গাঁই। চল, তুই আমার সাথেই যাবি, ভয় পাইও না। তোর ধন্যবাদ রে কাকা, তুই না থাকলে আমার কামই হইতো না। তুই আমার অনেক বড় উপকার করলি রে কাকা। এভাবে অনেকক্ষণ ধরে গল্পে ডুবেছিলাম। কখন যে সময় কেটে গেছে টেরই পাইনি। হঠাৎ মনে হলো ট্রেনের গতি ধীরে ধীরে কমে আসছে। জানালার বাইরে তাকাতেই দেখি আলো ঝাপসা হয়ে আসছে। মনে অদ্ভুত কেমন চাপা উত্তেজনা। আগে ভয় লাগলেও এখন আর ভয় লাগছে না,
কারণ এই নিঃসঙ্গ যাত্রায় একজন সফর সঙ্গী পেয়েছি তো। তার সাথে কথা বলতে বলতেই মনে হলো অন্ধকার রাতটা যেন আর এত ভয়ঙ্কর না। চারদিকে ট্রেনের ঠক ঠক শব্দ, জানালার বাইরে রাতের হাওয়া আর দূরে ঝাপসা আলো, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো মনে। ট্রেনটা শেষে একটা অচেনা স্টেশনে দাঁড়ালো। ব্রেকের শব্দে গা শিউরে উঠল। 2-3 মাত্র লোক নামলো। আমরাও আলতো করে নেমে পড়লাম। ট্রেনের সিঁড়ি থেকে নামতেই বুকটা কেমন ধক করে উঠল। চারদিকে তাকিয়ে দেখি চক্ষু চড়ক গাছ। পুরো স্টেশনে একটাও মানুষ নেই। যে কয়েকজন নেমেছিল তারা মাথা নিচু করে অন্যদিকে চলে গেল। মনে হলো যেন ইচ্ছে করেই আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। ট্রেনটার হুইসেল বেজে উঠল আবার। আমরা তাকিয়ে রইলাম। ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল ট্রেনটা। ট্রেন চলে যেতেই চারদিক এমন নিস্তব্ধ হয়ে গেল যে নিঃশ্বাসের শব্দ কানে লাগছে। স্টেশনে এখন শুধু আমি আর টাকা, 2 মানুষ আর এক পাহাড় নীরবতা। জীর্ণ স্টেশনের আলো কাঁপছে, হাওয়া বইছে শো শো শব্দ করে। মনে হচ্ছে এই নীরবতার ভিতরেই লুকিয়ে আছে কোনো অজানা রহস্য। কি আর করা, আমি আর কাকা হাঁটতে শুরু করলাম। স্টেশন থেকে বের হয়ে দেখি বাহিরে ঘুটঘুটে অন্ধকার। দূরে দূরে কুকুরের ডাকে বুক কেঁপে উঠছে। জঙ্গলের সরু পথ ধরে আমরা কেবলই হাঁটছি। চারদিকে শোঁ শোঁ বাতাসে গা শিউরে উঠছে। কাকার মুখে কোনো কথা নেই, শুধু তার পায়ের শব্দ আমার সাথেই মিলছে, টুপ টাপ। হঠাৎই সামনে নদীটা চোখে পড়ল। নদীর কালো পানি চাঁদের আলোয় ঝিকমিক করছে। আওয়াজটা ভয় ধরিয়ে দিচ্ছে। আমাদের নদী পার হয়ে অপর পারে যেতে হবে, কিন্তু নদীটা দেখেই গলা শুকিয়ে গেল। মনে হচ্ছে নদীর ওপারেই অপেক্ষা করছে আরো অচেনা কিছু। তবু যেতে তো হবেই। কিরে বাবুরা, কোথায় যাইবারে? রাতটা অন্ধার। ওই ভাই, প্লিজ আমাগো একটু নদীটা পার কইরা দেও না, অনেক বড় বিপদে আছি গো। ঠিক আছে রে, কাজটা করমু, কিন্তু টাকা একটু বাড়াইতে হইব। অগত্যা বেশি টাকা দেওয়ার কথা বলে আমি তার কাকার নৌকায় উঠে বসলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর পানির ঝপাং ঝপাং শব্দ নৌকাটিকে আরো ভয়ঙ্কর লাগাচ্ছিল। নদীর তীর ঘেঁষা জঙ্গল থেকে শিয়াল, পাখি আর অচেনা প্রাণীর অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছিল। মনে হচ্ছিল কেউ যেন অন্ধকারের ভেতর থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। নৌকা একটু দুললেই বুক ধক করে ওঠে, যেন যে কোনো মুহূর্তে উল্টে যাবে। ভয়ের চাপে বুক ভারী হয়ে উঠছিল। মনে শুধু একটাই প্রশ্ন, এই রাতটা কি আদৌ নিরাপদে পার হতে পারবো? চলতে চলতে নৌকা মাঝ নদীতে পৌঁছালো। হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেল। জোরে বাতাস বইতে লাগলো। নৌকাটা কেঁপে উঠল। আমার বুক ধড়ফড় করতে লাগলো, হাত কাঁপছিল ভয়। ঠিক তখনই কাকা শান্ত গলায় বলল, এটা অশুভ শক্তির লক্ষণ রে, কিন্তু ভয় পেও না। যতক্ষণ আমি আছি কোনো ক্ষতি হইব না তোমাদের। অনেকদিন পর মানুষ এসেছে। আজকের রাত হবে মধুর, তাজা রক্তের ঝর্ণা, গরম মাংসের খেলা। শোনো মাঝি, তাড়াতাড়ি নৌকা চালা, ওই জঙ্গল পার হলেই বাঁচুম। ডাইনির সীমানা ওখানেই শেষ। আজই তোদের শেষ নিঃশ্বাসের রাত, চাইলেও পালাতে পারবি না রে মানুষ। আমি আসছি, এসে তোদের গরম রক্ত চুষে খাবো, হাড় মাংস ছিঁড়ে ভোজ দেব। চাঁদের কালো আলোয় তোদের চিৎকার আজ আকাশ চিরে উঠবে। সেই ভয়ঙ্কর ডাইনিটা আমাদের নৌকার পিছনে ধীরে ধীরে আসতে লাগলো। মাঝি প্রাণপণে নৌকা চালাচ্ছে, হাত পা কাঁপছে। পিছন থেকে ডাইনির অট্টহাসি শোনা যাচ্ছে। শীতল রক্ত গলিয়ে দিল। মাঝি তেন বেন তাড়াহুড়ো করে নৌকা চালিয়ে জঙ্গল পার করলো। হাঁপ ছেড়ে বাঁচলাম। এই দাঁড়া বলছি, পালালাসি কোথায়? দাঁড়া দাঁড়া, আজকের মতো বাঁচলিস তোরা।
মাঝি ভাই, তোমারে অনেক ধন্যবাদ গো। তুই ঠিক সময়ে নৌকা বাইয়া ওই ভয়ঙ্কর জঙ্গলটা পার কইরা দিছস। তখন নদীর ঢেউ বইছিল, চারদিকে অন্ধকার, মনে হচ্ছিল আজ আর বাঁচমু না। কিন্তু তুই হাল ছাস নাই, প্রাণপণে নৌকা বাইয়া আমাগো নিরাপদে আনছস। তোর এই উপকার আমি কোনো দিন ভুইলা যামু না মাঝি ভাই। মজুরি পুরাপুরি দিমু, যতদিন বাঁচমু মনে রাখমু আজকের রাত্রে তুই আমাগো জীবন বাঁচাইছস। মাঝি তার প্রাপ্য মজুরি পেয়ে অন্ধকার নদীর দিকে মিলিয়ে গেল। মাঝি যেতেই চারদিক যেন আরো ভারী নিস্তব্ধ হয়ে উঠল। আমি আর কাকা জঙ্গলের ভেতর দিয়ে সামনে এগোতে লাগলাম। হঠাৎ কোথা থেকে যেন দূরে কান্নার মতো একটা শব্দ ভেসে উঠল। বুকের ভেতর তীব্র ভয় ঢুকে গেল। আমরা থমকে দাঁড়ালাম। জঙ্গলটা যে শুধু অন্ধকার তা নয়, এর ভেতর কিছু একটা ছিল। হাঁটতে হাঁটতে আমরা বটতলায় পৌঁছলাম। বটগাছটা এত বড় যে চাঁদের আলো ঢুকতে পারেনি। গাছের শেকড় বাতাসে দুলছে, দেখতে ঠিক মানুষের হাতের মতো। বটতলার হাওয়াটা ভারী হয়ে এলো। কাকা, বাড়ির সামনে দেখতেছি। এত দূরানায় অনেক ধন্যবাদ। এখন আমি একাই যাব, তুমি ঘরে যাও। কাকার কাছ থেকে বিদায় নিয়ে আমি হাঁটা ধরলাম। চারদিক নিস্তব্ধ। সারা গ্রাম তখন গভীর ঘুমে ডুবে আছে। ঠান্ডা বাতাসে রাতটা যেন আরো ভারী মনে হচ্ছিল। অনেক পথ হেঁটে যখন নিজের বাড়ির উঠোনে পা রাখলাম, দেখলাম মাঝরাত পেরিয়ে গেছে। হৃদয়টা কেমন অদ্ভুত উত্তেজনায় ধুকপুক পড়ছিল। আমি কাঁপা গলায় ডাকলাম, মা, মা, আমি এসেছি। ঘরের ভিতর থেকে মায়ের অস্থির পদশব্দ শোনা গেল। মুহূর্তেই দরজা খুলে গেল। মায়ের চোখে ঘুম নেই, শুধু উদ্বেগ আর ভালোবাসার ছায়া। তিনি আমার হাত ধরে তাড়াতাড়ি ঘরের ভেতর নিয়ে গেলেন। ঘরের ভেতরেই প্রথমবার নিজেকে নিরাপদ মনে হলো। কিরে খোকা, তুই আসতে এত দেরি করলি কেন রে? বুকটা কাঁপতে ছিল চিন্তায়। মনে মনে কত দূর খারাপ ভাবনা আইছিল। ভাবলাম বুঝি আর ফিরবি না। এখন তোকে দেখে বুকটা হালকা হইল গো। আরে মা, আর কইলেই গা শিউরায়। রাস্তায় এমন বড় বিপদে পড়ছিলাম যে বুকটাই দম বন্ধ হইয়া গেল। ভাগ্যিস করিম চাচা পাশে আছিল, না থাকলে আজ বাঁচতাম না মা। কি বলিস রে তুই? আর কোন করিম চাচার কথার কথা বলছিস? আরে, আমি উত্তর পাড়ার করিম চাচার কথা বলতেছি। ওর লগে তো সারা রাস্তা আসছি। কি কইছিস রে? তোর মাথা ঠিক আছে নাকি? তোর করিম চাচা 1 সপ্তাহ আগেই মারা গেছে, তুই তার লগে আসলি কইরিয়া? মায়ের কথা শুনে আমি যেন পাথর হয়ে গেলাম। মাথার ভেতর শব্দ হচ্ছিল, চিন্তা ভাবনা সব গুলিয়ে গেল। টলটলে উঠে দাঁড়াতেই মনে হলো মাথা ফেটে যাবে, যেন মাটিই দুলছে আমার নিচে। বুকের ভেতর কেমন শূন্য হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এইমাত্র অজ্ঞান হয়ে পড়ে যাব। কতক্ষণ এভাবে ছিলাম কিছুই মনে নেই। চোখ খুলতেই দেখি জানালার বাইরে সকাল গড়িয়ে গেছে। চারপাশ নীরব, শুধু মনটা ভারী। উঠে বসেই করিম চাচার কথা মনে পড়ল। তিনি নেই, কিন্তু তিনি যেন শেষ নিঃশ্বাসেও আমাকে জীবন দিয়ে গেছেন। এমন মানুষ কি আর এই দুনিয়ায় আছে? নিজের প্রাণ হারিয়েও অন্যকে বাঁচিয়ে দেওয়া, এ তো রীতিমতো অলৌকিক। মনে হলো চাচা দূর থেকে যেন হাসি মুখে বলছেন, মানুষের উপকার করলেই মানুষ বাঁচে। চোখ দুটো ভিজে উঠল, বুকটা হালকা হয়ে গেল, আর মনে একটাই কথা ঘুরপাক খেতে লাগলো, এভাবেও মানুষের উপকার করা যায়।